প্রিয় ছাত্ররা, আজ আমি শুরু করছি তোমাদের বাংলা ক্লাস। আজকের ক্লাসের বিষয় নবম শ্রেণীর কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা। আজ আমি তোমাদের সঙ্গে রিভিশন আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তোমরা জানো তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। আর তিনি মারা গেছিলেন 1941 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ, অর্থাৎ 1368 বঙ্গাব্দে। তো 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তারিখে। এটা তোমরা জানো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে যে সমস্ত সৃষ্টি করে গেছেন তারও তোমরা আগের ক্লাসে শুনেছ, জেনেছ। সেখানে আমরা দেখিয়েছি যে তিনি মাত্র 12 বছর বয়স থেকে হিন্দু মেলার উপহার কবিতা দিয়ে তার জীবনের যাত্রা শুরু করেন এবং শেষ লেখা কবিতা দিয়েই তার জীবনের পরিসমাপ্তি, সৃষ্টিশীল জীবনের পরিসমাপ্তি ঘটে। এই মধ্যবর্তী সময় পর্বে তিনি প্রায় 55খানার উপরে কাব্যগ্রন্থ, 12খানা উপন্যাস, 39খানা নাটক, 165খানা ছোট গল্প, 12টি প্রবন্ধ গ্রন্থ, এছাড়াও তিনি সঙ্গীত রচনা বিশ্বখ্যাতি অর্জন করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত, যা প্রায় 3200 রবীন্দ্রসঙ্গীত, 2500-এর উপরে চিঠি, 5000-এর উপরে চিত্র, ফাইন আর্ট তিনি সৃষ্টি করেছেন। এক কথায় আমরা বলতে পারি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তার কলম চলেনি, তার সৃষ্টি পৌঁছায়নি। আমরা সূর্যের আলো, রবি মানে তো সূর্য, সূর্যের আলো যেমন পৃথিবীর সর্বত্রগামী, রবীন্দ্রনাথের সৃষ্টির আলো ঠিক তেমনি সাহিত্যের সর্বত্র, শিল্পের সর্বত্র কোনায় কোনায় পৌঁছে গেছে। যাই হোক, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা খেয়া নিয়ে তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব। চৈতালি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1896 খ্রিস্টাব্দে। সেই কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা আর এই খেয়া আমাদের পাঠ্য। কবিতাটি রচনাকাল 1896 খ্রিস্টাব্দে 30শে মার্চ, বাংলা 18 চৈত্র 1302 বঙ্গাব্দে, সম্ভবত সোমবারে। রচনাস্থান পাতিসর অথবা শাহজাদপুর, অধুনা বাংলাদেশ। এইখানে অবস্থানকালের সময় তিনি এই কবিতাটি রচনা করেন। খেয়া এই শব্দটি অর্থ হচ্ছে, খেয়া শব্দটি এসেছে ক্ষেপ শব্দ থেকে, যার অর্থ নৌকা বা অন্যান্য জলযানের দ্বারা পাড়ি দেওয়া। তোমরা কবিতাটার দিকে যদি দেখো, আমরা একটু কবিতার দিকে সরব পাঠে দেখছি, তাহলে কবিতাটার দিকে লক্ষ্য করো যে বলছেন, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনায়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হোলাহল ওঠে কত সুধা, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে। অর্থাৎ আমরা যদি কবিতাটায় সারাংশ দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে খেয়া, এই শব্দটি আমি বললাম যে ক্ষেপ শব্দ থেকে এসেছে, যার অর্থ নৌকা বা অন্যান্য জলযানের দ্বারা পাড়ি দেওয়া। এই কবিতার পটভূমি, স্থান পটভূমি হিসেবে আমরা কি দেখছি, যে একটি নদী, সেই নদীবক্ষে বহমান কিছু নৌকা, নদীর তীরবর্তী দুটি গ্রাম, এবং এই দুই গ্রামের যে জীবনযাত্রা, তা হচ্ছে এই কবিতার পটভূমি হিসেবে এসেছে বা এই কবিতা রচিত হয়েছে। এই কবিতার বিষয়বস্তুকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে দেখতে পাবে, একদিকে পল্লী বাংলা চিত্র আর একদিকে নাগরিক জীবনযাত্রা। তাহলে পল্লী বাংলা চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি একটি নদী। এখানে একটি নদী, সম্ভবত এটা
পতিশ্বরে অবস্থানকালীন সময় কবিটি লিখেছেন এবং সেই পতিশ্বরের নাগর নদীর কথা সম্ভবত এখানে কবিতায় তুলে নিয়ে আসতে চাইছেন। 2 নম্বর হচ্ছে সেই নদীবক্ষে বহমান কিছু নৌকা নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে। 3 নম্বর সেই নদীর তীরবর্তী 2টি গ্রাম, নদীর তীরে 2টি গ্রাম রয়েছে এবং ওই 2 গ্রামের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। এটা একদিক দিয়ে পল্লী বাংলা চিত্রের মধ্যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। তোমরা দেখো আমার খাতাটার দিক থেকে দেখলে বুঝতে পারবে যে আমি এখানে চিত্রটা দেখানোর চেষ্টা করছি। আমি বিষয়বস্তু স্থান পটভূমিকা লিখছি যে একটি নদী, নদীবক্ষে বহমান কিছু নৌকা, নদীর তীরবর্তী 2টি গ্রাম ও গ্রামীণ জীবন। এই বিষয়বস্তুর 2টি পার্ট করছি পল্লী বাংলা চিত্র। একটি নদী, সম্ভবত পাতিসারের নাগর নদী। 2 হচ্ছে নদীবক্ষে বহমান কিছু নৌকা। 3 নদীর তীরবর্তী 2টি গ্রাম, ওই 2 গ্রামের জীবনযাত্রা। এই হলো কবিতার বিষয়। আর এদিকে নাগরিক জীবনযাপন, সেখানে দেখছি নাগরিক সভ্যতার উত্থান পতন, দ্বন্দ্ব রেষারেষি, রক্তক্ষয়, সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাসবোধ, উত্থান পতন সম্পর্কিত ইতিহাসবোধ এবং পৃথিবীতে নব নব সভ্যতার সৃষ্টি, তার তৃষ্ণা ও ক্ষুধার্ত রূপ, আগ্রাসী মনোভাব কিভাবে বিরাজমান থাকে তা চিত্র। তাহলে এই হচ্ছে কবিতাটার মধ্যে এই 2টি চিত্র এখানে পরস্পরভাবে এসেছে। তাই কবি এখানে বলতে চাইছেন যে এই নাগরিক জীবনের প্রতি মুহূর্তে ঘটে চলা এই সব কিছুর কোনো ছায়া যেন একান্ত নিরাভরণ সরল অনাড়ম্বর নদীর তীরবর্তী গ্রাম জীবনে পড়ে না। নদীর উভয় তীরের গ্রাম 2টি শুধু নিজেরাই নিজেদেরকে জানে, চেনে, পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে। অনন্তকাল ধরে এই খেয়া যেন জীবন নদীপথে চলতে থাকে। অর্থাৎ কবি এক দার্শনিকশীল বোধের স্তরে পৌঁছে তিনি উপলব্ধি করেন এই খেয়া হলো জীবনের খেয়া, অনন্ত মানব প্রভাব। কবি এখানে নাগরিক সভ্যতার রক্তাক্ত নগ্ন ইতিহাসকে মুক্ত করে তুলেছেন। কবির মতে ক্ষমতা, অহংকার, লোভ, হিংসা ও বিদ্বেষের বশবর্তী রাষ্ট্রশক্তিগুলি বারংবার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। তাই মানব সভ্যতার তথাকথিত ইতিহাস এই সংঘর্ষ ও সর্বনাশের উত্থান পতনের রক্তাক্ত ধারাবাহিক বিবরণী। এ যেন বর্বর পাশবিক নতুন নতুন ইতিহাসকে আবহমান মানব জীবন প্রবাহের সাপেক্ষে সাময়িক এবং তাৎপর্যহীন বলে মনে করেন কবি। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তাহলে আমি কবিতার বিষয়বস্তুটা সম্পর্কে তোমাদের জানাতে পারলাম, তোমরা বুঝতে পারলে। দেখো আমার লেখাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বিষয়বস্তু পল্লী বাংলা চিত্র, নাগরিক জীবনযাপন। পল্লী বাংলা চিত্রের মধ্যে আমি বললাম একটি নদী, নদীবক্ষে বহমান কিছু নৌকা, নদীর তীরবর্তী 2টি গ্রাম, ওই 2 গ্রামের জীবনযাত্রার ছবি। নাগরিক জীবনে বললাম নাগরিক সভ্যতার উত্থান পতন, দ্বন্দ্ব রেষারেষি, রক্তক্ষয়, সাম্রাজ্যের উত্থান পতন এবং সেই উত্থান পতনের পরিপ্রেক্ষিতে ইতিহাস চেতনা, আর পৃথিবীতে নব নব সভ্যতার সৃষ্টি, তার তৃষ্ণা ও ক্ষুধার্ত রূপ, আগ্রাসী মনোভাব কিভাবে বিরাজমান থাকে তা চিত্র। এবং এর থেকে কবি আসছেন কি যে নাগরিক জীবনের প্রতি মুহূর্তে ঘটে চলা এই সব কিছুর কোনো ছায়া যেন একান্ত নিরাভরণ সরল অনাড়ম্বর নদীর তীরবর্তী গ্রাম্য জীবনে পড়ে না। নদীর উভয় তীরের গ্রাম 2টি শুধুই নিজেরাই নিজেদেরকে জানে, চেনে, পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে এবং অনন্তকাল ধরে এই খেয়া যেন জীবন নদীপথে চলতে থাকে। অর্থাৎ কবি এক দার্শনিক সুলভ বোধের স্তরে পৌঁছে তিনি উপলব্ধি করে যে এই খেয়া হলো জীবন খেয়া, অনন্ত মানব প্রভাব। কবি এখানে নাগরিক সভ্যতার রক্তাক্ত নগ্ন ইতিহাসকে মূর্ত করে তুলেছেন। কবির মতে ক্ষমতা, অহংকার, লোভ, হিংসা ও বিদ্বেষের বশবর্তী রাষ্ট্রশক্তিগুলি বারংবার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। তাই মানব সভ্যতার তথাকথিত ইতিহাস এই সংঘর্ষ সর্বনাশের উত্থান পতনের রক্তাক্ত ধারাবাহিক বিবরণী। এ যেন বর্বর পাশবিক নতুন নতুন ইতিহাসকে আবহমান মানব জীবন প্রবাহের সাপেক্ষে সাময়িক এবং তাৎপর্যহীন বলে মনে করেছেন কবি। তাহলে তোমরা দেখতে পেলে এটা হচ্ছে কবিতার
সারাংশ বা বিষয়বস্তু। এবার আমরা আসি কবিতার শব্দার্থগুলো নিয়ে যদি তোমাদের কিছু সমস্যা থাকে তাহলে সেগুলো আলোচনা আসি। যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, খেয়া নৌকা এখানে যোগসূত্র স্থাপনকারী, খেয়া নৌকা এখানে কি বললাম, যোগসূত্র স্থাপনকারী, পারাপার করে নদীর স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে। এইটা হচ্ছে দুটো কথা, দেখো, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে, অর্থাৎ মানব জীবন এই বিশ্ব জীবনের সঙ্গে নিজেকে উন্নীত করতে তারা কি করে, ঘর থেকে কর্মময় বিশ্বে বেরিয়ে পড়ে, আবার সেই কর্মময় বিশ্ব থেকে তারা দিনের শেষে ফিরে আসে। এই কথা বোঝাতেই বলছে কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, নদীর দুই তীরে দুটি গ্রামের কথা বললাম, সেই দুটি গ্রাম পরস্পর পরস্পরকে চেনে জানে এবং পরস্পর পরস্পরের উপর নির্ভর হয়ে তারা বেঁচে থাকে, পারস্পরিক নির্ভরতার উপরে দিয়ে তারা বেঁচে থাকে, সেই কথা বলছে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এইভাবে সকাল থেকে সন্ধ্যা তাদের এই আসা যাওয়া চলতেই থাকে। তাহলে এটা দেখলাম আমরা গ্রামীণ জীবনের চিত্র। তাহলে আমরা গ্রামীণ জীবনের চিত্রটা দেখতে পেলাম। এইবার নাগরিক সভ্য নগর সভ্যতার কথা বলতে চাই, বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। দ্বন্দ্ব বানানটা দেখো, দয় বয় নয় দয় বয়, অর্থাৎ দুতলা তিনতলা। এই দুতলা তিনতলা এই দ্বন্দ্ব কথার মানে দুটো, একদিকে মিলন আর একদিকে সংঘাত বা যুদ্ধ লড়াই। এখানে কিন্তু যুদ্ধ লড়াই সংঘাত এই অর্থে ব্যবহার হয়েছে। এবং সর্বনাশ, সর্বনাশ কথার অর্থ সব কিছু নাশ করা, নাশ মানে ধ্বংস। তাহলে পৃথিবীতে কত দ্বন্দ্ব সর্বনাশ। আমি যে কথাটা বলছিলাম যে তোমাকে, দেখো, যে নাগরিক সভ্যতার উত্থান পতন এবং তার সঙ্গে যে দ্বন্দ্ব রেষারেষি রক্তক্ষয় এগুলো যে লেগেই থাকে, সেই চিত্রগুলো এখানে তুলে ধরতে চাইছে। এর মধ্য দিয়ে এই দ্বন্দ্ব সংঘাত রেষারেষি রক্তক্ষয় যুদ্ধ এর মধ্য দিয়ে কি হয়, নতুন নতুন ইতিহাস, নতুন নতুন কত গড়ে ইতিহাস, নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয় এবং রক্ত প্রবাহের মাঝে ফেনায় ওঠে। এই রক্ত প্রবাহের মাঝে ফেনায় ওঠে এই কথা বলতে যেই কবি বুঝিয়েছেন যে রক্ত প্রবাহ আসলে কি, আমাদের রক্তের ধারার কথা বলেছেন। রক্ত প্রবাহ মানে কি বললাম, রক্তের ধারা। সেই রক্তের ধারার মধ্যে কবি এক ইতিহাস চেতনাকে তিনি উপলব্ধি করেছেন। তিনি দেখেছেন কি, যে ইতিহাসে রক্তাক্ত বর্বর পাশবিক জয় পরাজয়ের এক নগ্ন রূপ। কি দেখলাম, যে তাহলে ইতিহাসে কি দেখলাম, যে রক্তাক্ত বর্বর পাশবিক ও জয় পরাজয়ের এক নগ্ন রূপ। এটাই যেন রক্ত প্রবাহ শব্দের মধ্য দিয়ে কবি উপস্থাপন করতে চাইছেন। আসলে বোঝাতে চাইছেন যে শক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কি হয়, পৃথিবীতে বারংবার যুদ্ধের দিকে ঠেলে দেয়, পৃথিবীকে কি করে বারংবার নতুন নতুন যুদ্ধের দিকে ঠেলে দেয় এবং তার ফলে মানুষ তার ফলেই মানুষের রক্তে পঙ্কিল হয় এই পৃথিবী। তাহলে কি দেখলাম, যে বারংবার এই যে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং সেই যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ফলে মানুষের রক্তে পঙ্কিল হয়ে যায় এই গোটা পৃথিবী। এইভাবেই যেন সর্বনাশ সৃষ্টি হয়, এই কথা বোঝাতেই বলছে রক্ত প্রবাহের মাঝে ফেনায় ওঠে। সোনার মুকুট কত ফুটে আর টুটে। তাহলে সোনার মুকুট ফুটে এবং টুটে মানে কি, অর্থাৎ সাম্রাজ্যের উত্থান এবং সাম্রাজ্যের পতন ঘটে। ফুটে ওঠা মানে শোভা পাওয়া, এখানে জয়, আর টুটে কথার অর্থ পরাজয় অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া। এক সাম্রাজ্যের পতন আর এক সাম্রাজ্যের উত্থান এটা ঘটতে থাকে। এবং এর মধ্যেই বলছে সভ্যতার নবনব কত তৃষ্ণা ও ক্ষুধা। আমি একথা বুঝলাম যে পৃথিবীতে এই যে সভ্যতার সৃষ্টি হলো, সেই সভ্যতা কখনো থেমে থাকে না, তার মধ্যে নতুন নতুন তৃষ্ণার আবির্ভাব ঘটে। নতুন নতুন তৃষ্ণা যেমন আবির্ভাব ঘটে, তেমনি তেমনি নতুন নতুন ক্ষুধার্ত রূপও আমরা, অর্থাৎ আগ্রাসী মনোভাবও আমরা এখানে দেখতে পাই। তাহলে আমরা এই কথা বোঝাতে পারলাম। তাহলে তৃষ্ণা, এই তৃষ্ণা কথার মানে আমরা জানি যে পিপাসা, এখানে কিন্তু আকাঙ্ক্ষা অর্থে বোঝানো হয়েছে। আর ক্ষুধা কথার মানে তো আমরা জানি, অর্থাৎ খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, এখানে বুভুক্ষতা অর্থাৎ তাদের আগ্রাসী মনোভাব, এইটা বোঝাতে চাইছে। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল তোমরা জানো, পৌরাণিক প্রসঙ্গ এখানে উত্থাপিত হয়েছে। হলাহল কথার অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে বিষ, আর সুধা কথার অর্থ হচ্ছে অমৃত। আমরা জানি যে এই স্বর্গ মর্ত পাতাল বলে একটি কথা আছে। তাহলে স্বর্গে বাস করেছে দেবতারা, মর্তে বাস করে মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, আর পাতালে বাস করে সাধারণত অসুর বা রাক্ষস। এখন রাক্ষসদের সঙ্গে দেবতাদের চিরকালের একটা বিরোধ।
রাক্ষসরা যখনই সুযোগ পেয়েছে তখনই স্বর্গরাজ্য বা দেবরাজ্য আক্রমণ করেছে, এবং দেবতারা কি হয়েছে, রাক্ষসদের ভয়ে তখন কি হয়েছে, স্বর্গরাজ্য ত্যাগ করে তারা বিভিন্নভাবে পলায়ন করেছে। কখনো ঋষির আশ্রমে, কখনো ঘন জঙ্গলে, তা কখনো সমুদ্রের গর্ভে। এইভাবে পলায়ন বৃত্তির মধ্য দিয়ে তারা জানতে পারে যে এইভাবে অসুরদের হাত থেকে তারা নিষ্কৃতি কখনো পাবে না। তাহলে তাদের কি করতে হবে, তাহলে তাদের অসুরদেরকে পরাস্ত করতে গেলে তারা ভেবেছিল যে আমরা যদি অমরত্ব লাভ করতে পারি তাহলে অসুররা আর আমাদের কখনো বধ করতে পারবে না। তখন তারা সেই অমরত্বের সাধনা করতে যেয়ে তারা দেখলো যে সমুদ্রের তলদেশে আছে অমৃত, সেই অমৃত পান করলেই আমরা অমরত্ব লাভ করতে পারবো। আর সেই কারণে যখন তারা সমুদ্র মন্থন করেছিল, সেই মন্থনের সময় উঠেছিল কালকূট বিষ। প্রথমে উঠেছিল কালকূট বিষ, যে বিষ পান করেছিল মহাদেব, ভোলা মহেশ্বর, শিব, এবং যার কণ্ঠ নীল হয়ে গেছিল এই বিষ পান করে, তাই তার নাম নীলকণ্ঠ, বা তার সমস্ত শরীর নীল হয়ে গেছিল। তাহলে আমরা এখানে সেই হলাহলের কথা বলছি। আর তারপরে উঠেছিল সুধা অর্থাৎ অমৃত, যা দেবতারা পান করে অমরত্ব লাভ করেছিল। এই পৌরাণিক প্রসঙ্গ এখানে উত্থাপন করেছেন। আসলে এখানে বোঝাতে চাইছি যে এই যে জীবনযাত্রা, এই জীবনযাত্রার উন্নতি ও সামাজিক পরিবেশের ধ্বংস, এই হচ্ছে বিষ এবং অমৃত, এই অর্থে ব্যবহার করেছেন। তাহলে এখানে কবিতা কি বলছে, যে জীবনযাত্রার এই যে উন্নতি, ক্রমোন্নতি এবং সমাজ পরিবেশের এই যে ধ্বংস, তাহলে একদিকে যেমন উন্নতি হচ্ছে, আবার সমাজ পরিবেশের ধ্বংস হচ্ছে, মানুষের রক্তে পৃথিবী রঞ্জিত হয়ে উঠছে। এই যে ধ্বংস, এই ধ্বংস অর্থে কিন্তু এখানে বোঝাতে হচ্ছে উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম। শুধু আমরা তাহলে এই নাগরিক জীবন আর এই গ্রামীণ জীবনে কি দেখছি, এই যে দুই তীরে দুটি গ্রাম, এরা কেউ কারোর নাম জানে না, কাউকে চেনে না, কিন্তু তারা পরস্পরকে চেনে। এইভাবে যেন তারা একটা পারস্পরিক নির্ভরতা নিয়ে বেঁচে থাকে। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা কথার অর্থ দুইজন, অর্থাৎ উভয়, পরস্পরকে বোঝাচ্ছে। দোহা পানে অর্থাৎ দিকে, চেয়ে থাকে দুইখানি গ্রাম। আমরা এই প্রসঙ্গে একটা কথা স্মরণ করতে পারি যে পল্লীকবি জসীমউদ্দিন তার নকশিকাতার মাঠে, সেখানেও আমরা দেখেছিলাম যে একটা শূন্য মাঠ, সেই মাঠের দুই প্রান্তে দুটো গ্রাম, সেখানে রূপাই এবং সাজু, তারা তাদের যে নিবিড় সম্পর্কের বন্ধনে, সেই চিত্রের মধ্য দিয়ে আমরা যেন এই কথাটাও আরেকবার স্মরণ করতে পারি। এই খেয়া চিরদিন। আরেকটা কথা আমরা বলতে পারি, এই যে দ্বন্দ্ব, সর্বনাশ এবং গ্রামীণ জীবনের সঙ্গে নাগরিক জীবনের এই যে পার্থক্য, এই যে শহরে এত রেষারেষি, রক্তক্ষয়, যুদ্ধ, সাম্রাজ্যের উত্থান পতন, সিংহাসন লড়াই, এ কিন্তু গ্রামীণ জীবনে কোনো প্রভাব পড়ছে না, এইটা বোঝাতে চাইছে। গ্রামীণ জীবন কিন্তু একটা নিরাবরণ। ঠিক এই প্রসঙ্গের জন্য আমরা বলতে পারি যে থমাস হার্ডি, ইংরেজ কবি থমাস হার্ডি, তার ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস কবিতাও সেই একই চিত্র দেখেছি, যে একদিকে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের পটভূমিকা হিসেবে দেখছি কি, যে ধ্বংসস্তূপের ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, আর এদিকে কৃষক সে কী করছে, মাঠে চাষ করে সেখানে ফসল উৎপাদনে ব্যস্ত থাকছে। সেই যে চিত্র, অর্থাৎ ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনসের কবিতার মধ্য দিয়ে আসলে থমাস হার্ডি আমাদের কাছে একটা বার্তা দিতে চেয়েছিল, সেটা কি না, যুদ্ধ কখনো জীবনের নিয়ন্ত্রক হতে পারে না। যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দিয়ে মানুষ স্বপ্ন দেখে, অর্থাৎ নতুন নতুন স্বপ্ন তারা গড়ে তোলে। এই যে বার্তাটা ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস কবিতা দিয়েছিল, এখানেও কবি ঠিক সেই কথা বোঝাতে চাইছে যে এই যে অনন্ত জীবন প্রবাহ, সে অনন্ত জীবন প্রবাহের মাঝে এই সমস্ত সর্বনাশ, ধ্বংস, নাগরিক সভ্যতার এত রক্তক্ষয়, লড়াই, উচ্ছৃঙ্গ সাম্রাজ্যের উত্থান পতন, এর কোনো জায়গা নেই। তাই তিনি দার্শনিক সুলভ উপলব্ধিতে এসে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। আমি যেমন এখানে বললাম এই খেয়া, তাহলে এখানে এসে দাঁড়ালো কি, যে জীবনের খেয়া, অনন্ত মানব প্রবাহ। এখানে একটু আগে যে আমি রূপক করছিলাম যে একটা নদী তার পারাপারের জন্য এখানে বলছি, কিন্তু এখানে কবি এসে দেখালো যে এখানে হচ্ছে জীবনের খেয়া, মানব প্রবাহ অর্থে বোঝাতে চাইছে। অর্থাৎ একটা মানুষের মৃত্যু এবং মৃত্যুর পরে আবার নতুন জীবন, এই যে অনন্ত প্রবাহ, সেই অনন্ত প্রবাহ অর্থে এখানে কিন্তু খেয়াটা রূপায়িত হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখলাম যে এই খেয়া হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু এবং পুনরায় মৃত্যু থেকে জন্মের দিকে অবিরাম যে নিয়ে চলেছে, এইভাবে চক্রাকারে নদীর স্রোতে বহমান থাকা যে খেয়া যাত্রী,
সেই মানব প্রবাহকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে আমাদের এই যে বয়ে চলার কাজটি অনন্তকাল ধরে খেয়া পারাপারের মাধ্যমে ঘটে চলে, সভ্যতার ধ্বংস ও সৃষ্টিকে অতিক্রম করে। এই যে সভ্যতা তার ধ্বংস এবং সৃষ্টিকে অতিক্রম করে মানব জীবনের এই যে খেয়া বহমান, যা সভ্যতাকে, জীবনকে, মানব প্রবাহকে কাল থেকে কালান্তরে পৌঁছে দেয়, এই যে ভাববোধ, এই বোধে তিনি উপনীত হলেন। তাই তিনি বলছেন এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। অর্থাৎ এই অনন্ত মানব প্রবাহ চলতে থাকে এবং জগৎ সংসারে এই কর্মময় বিশ্ব একই রকমভাবে সচল রাখে। এই সচলতার মাঝখানে এই নগর জীবনের রেশারেশি কোনো প্রভাব নেই। এটাই জন্য তিনি এই কবিতার মধ্য দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছেন। ঠিক আছে, আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো এবং রিভিশনটা তোমরা উপলব্ধি করতে পেরেছো। এখান থেকে তোমরা 3টে প্রশ্ন মূলত করবে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া বলতে কবি কি বুঝিয়েছেন এবং এই কবিতা, এই কথার মধ্য দিয়ে কবি জীবনের কোন সত্যকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, এটা। 2 হচ্ছে কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে, এখানে কোন কবিতার অংশ, কেউ শব্দের অর্থে কাকে বুঝিয়েছেন কবি, আর ঘর শব্দটির তাৎপর্য ব্যাখ্যা। এখান থেকে 2 নম্বর কোশ্চেন এইভাবে করবে। আর পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। এই কবিতার মধ্য দিয়ে কবি ইতিহাস বোধের যে পরিচয় দিয়েছেন তার বিবরণ তোমরা আলোচনা করবে। ঠিক আছে, আশা করি এই কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। আজকের তাহলে রাখছি, তোমরা ভালো থেকো।